আসসালামু আলাইকুম। আজ 5ই জানুয়ারি 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মুস্তাফিজকে ফেরত পাঠালে হাসিনাকেও ফেরত পাঠাও, ভারতীয় রাজনীতিকের হুঙ্কার। জুলাই যোদ্ধা তাহরিমাকে নিয়ে অবিশ্বাস্য চক্রান্ত। বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল। এবার বিস্তারিত। ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে এবছর আইপিএলে খেলতে পারবেন না পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও তাকে বাদ দিয়েছে দলটি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই একথা বলেন ওয়াইসি। এক অনুষ্ঠানে তিনি বলেন, হিন্দুত্ববাদী মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি, আরেকজনকে ফেরত পাঠান যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিনি বলেন, মোদিজি শুনুন, আওয়াজ আসছে, তাকে ধরুন, বের করে বাংলাদেশে ফেরত পাঠান। জলগাঁওয়ে এক মুসলিমকে হত্যার কথা তুলে ধরেন ওয়াইসি। তিনি বলেন, জলগাঁওয়ের যে সন্তানকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে কেন আপনারা ক্ষুব্ধ হন না মোদিজি, ফডনভিসজি? ওয়াইসি বলেন, 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে দাবিটি উঠেছিল তা ছিল পুনেতে মহসিন শেখের হত্যাকাণ্ডের বিচার। আবার জলগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে হত্যা করে শহীদ করে দিল। বাংলাদেশে যদি কোনো হিন্দু মারা যায় আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা মানুষ হত্যা করে আমরা তাদের জালিম বলি। জলগাঁওয়ে যারা সুলেমান পাঠানকে মেরেছে তারাও জালিম, তাদেরকেও সমানভাবে নিন্দা করা উচিত। বাংলাদেশ হোক বা ভারত, মানুষের জীবন তো জীবনই। একজন হিন্দুর জীবনের যেমন মূল্য আছে, একজন মুসলমানের জীবনেরও তেমনি মূল্য আছে। অথচ আজ সব বিজেপি নেতারা টিভিতে গলা ফাটাচ্ছেন যে আমরা একজন বাংলাদেশি খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে শুনুন, আপনারা কি সবাইকে বোকা বানাতে চান? স্রেফ একজন ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে, আর তাতেই বিজেপি বলছে এটা নাকি ইতিহাসের এক বিশাল সাফল্য। এখন শুনুন ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে ভারত ও মহারাষ্ট্রের আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ায় মিষ্টি বিলি করছেন। তাহলে নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, এই বছর মোদী বাংলাদেশকে 120 কোটি টাকা দিয়েছেন কি দেননি? আমাকে বলুন, 120 কোটি টাকা অনুদান ও সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। 1160 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। আর শুনুন আমার হিন্দু ভাই বোনেরা, গত 10 বছরে মোদী বাংলাদেশকে কত টাকার লেটার অফ ক্রেডিট দিয়েছেন? 8 বিলিয়ন ডলার। আর আপনারা গালি দেন আসাদুদ্দিন ওয়াইসিকে। শুনুন, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই এবং ইনশাআল্লাহ কখনো হবও না, কিন্তু মজলুমের জন্য ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মহসিন শেখের খুনিদের শাস্তি দাবি করা যদি অপরাধ হয়, জলগাঁওয়ে সুলেমান পাঠানকে যারা মারল তাদের বিচারের আওতায় আনা যদি অপরাধ হয়, তবে খোদার কসম আমি যতদিন বেঁচে থাকব এই অপরাধ করেই যাব। ওই ক্রিকেটারের ব্যাপারে আরও শুনুন, তাকে কোনো একটা দল 10 কোটি টাকায় কিনেছিল, অথচ আপনারা 2025 সালে বাংলাদেশকে সাহায্য আর অনুদান বাবদ দিয়েছেন 120 কোটি টাকা। ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে। গত 10 বছরে মোদী সরকার বাংলাদেশকে 8 বিলিয়ন ডলারের এলওসি দিয়েছে। 8 বিলিয়ন, আর আপনারা ঘৃণা করেন মুসলমানদের। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের মন্দিরগুলো রক্ষা করা উচিত। আপনারা সেখানে টাকা দিচ্ছেন, আর এদিকে মহারাষ্ট্রের নির্বাচনের জন্য মুম্বাই আর মহারাষ্ট্রের মানুষকে বলছেন, দেখো আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনার তাহরিমা জামান সুরভিকে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানিয়ে বলেন, বিষয়টি মূলত সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই ঘটেছে। মইনুল ইসলাম উল্লেখ করেছেন, মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। পরে কুপ্রস্তাব দেওয়ার পর সুরভি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ করে প্রতিবাদ জানান। এর জের ধরে সাংবাদিক নাইমুর
এর জের ধরে সাংবাদিক নাইমুর সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ তৈরি করেন, যা মামলাতেও উল্লেখ নেই। তিনি আরও বলেন, সুরভি গণহত্যাকারী লীগের বিরুদ্ধে ভোকাল থাকার কারণেই যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। মইনুল স্পষ্টভাবে জানিয়েছেন তারা সুরভির পাশে আছে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন। এছাড়া জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে কোনো অন্যায় মানবেন না বলেও তিনি সতর্ক করেছেন। উল্লেখ্য, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ঘটনার সময় বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলায় কাজ করছেন। এদিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের ফ্রন্টলাইনার তাহরিবা জামান সুরভিকে ফাঁসানো হয়েছে। সুরভি ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় কিছু কুচক্রী মহল এসব কাজ করিয়েছে। তার দ্রুত মুক্তি ও সকল মিথ্যা অভিযোগ থেকে খালাস দিতে হবে। পাশাপাশি অভিযুক্ত কালপ্রিট নাইমুর রহমান দুর্জয়কে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমাদের নানা দল মত ও পথ থাকতে পারে, কিন্তু জুলাইয়ে ভূমিকা রাখা সবাই আমাদের সহযোদ্ধা। বহুল আলোচিত শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুততম সময়ে শেষ করে আগামী 7 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হবে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের প্রচার প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং করা হবে। নির্বাচন ইস্যুতে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে অটল রয়েছে। যারা এই প্রক্রিয়া বানচালের চেষ্টা করবে তারা সফল হবে না। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্রের যে কোনো স্থানে যে কোনো সময় প্রবেশের বিশেষ ক্ষমতা পাবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোনো অজুহাতে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 15 বছরে গুম প্রায় 6000। খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসন আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15.5 বছরে দেশে প্রায় 6000 ব্যক্তি গুম হয়েছেন। এর মধ্যে 1569 জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে যে গুম হওয়ার পর মারা গেছেন 287 জন। এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে 61%। এ তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে, যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের শিকার 75% জামাত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও অঙ্গ সংগঠনের। তবে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে 68% বিএনপি এবং 22% জামাত শিবিরের। প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোববার জমা দিয়েছে কমিশন। এর আগেও 3 দফায় আংশিকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমাকালে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। প্রতিবেদনে বলা হয়েছে, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন। গুমের শিকার এ তালিকায় থাকা অন্যতম ব্যক্তি হলেন বিএনপি নেতা ইলিয়াস আলী, হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমদ চৌধুরী আলম, জামাত নেতা ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার বীর আহমদ বিন কাশেম আরমান এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক গুমের ক্ষেত্রে শেখ হাসিনা নিজে সরাসরি নির্দেশ দিয়েছেন। তাছাড়া গুমের শিকার ব্যক্তিদের ভারতে রেন্ডিশনের আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে হস্তান্তরের যে তথ্য পাওয়া গেছে, এতে স্পষ্ট হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এগুলো হয়েছে। অভিযোগ অনুযায়ী র্যাব, পুলিশ, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাই গুমে প্রধান ভূমিকা পালন করেছে। অনেক ঘটনায় একাধিক বাহিনীর যৌথ সম্পৃক্ততাও পাওয়া গেছে। প্রতিবেদনে কমিশন জানিয়েছে, রাজনৈতিক পরিচয় পাওয়া 948 জনের মধ্যে 476 জন জামাতে ইসলামের নেতাকর্মী, 236 জন ছাত্র শিবিরের, 142 জন বিএনপির, 46 জন ছাত্র দলের এবং 17 জন যুব দলের নেতাকর্মী। এই হিসাবে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামাত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামাত শিবিরের নেতাকর্মী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিশন গঠনের পর গুমের শিকার পরিবারের কাছ থেকে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। এতে 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়েছে। তার মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কমিশন জানায়, তদন্ত অনুযায়ী বরিশালের বলেশ্বর নদীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জেও লাশ গুম করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে। পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এর আগে গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রেক্ষিতে পরদিন এক জরুরি সভায় টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বাংলাদেশ সরকারের পরামর্শ ও সার্বিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে আসন্ন বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে চিঠি দেওয়া হয় আইসিসিকে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি দলের মধ্যে শ্রেষ্ঠ হতে চান, কোনো একটি অফিসে, কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় আপনি নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চান, তাহলে নিজের শক্তিমত্তা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অন্যের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিজে কোনটা ভালো পারেন, কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে সুনিপুণভাবে কার্যাদি সম্পন্ন করতে পারেন, এই বিষয়ে যদি ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই সেই দিকগুলোকে আরও প্রখর করে তুলে সফলতাকে ছিনিয়ে আনতে পারবেন। আর অন্যরা যে ভুলটি করছে সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন এবং নিজের মধ্যে চর্চা করতে থাকেন যে এই ভুলটি যদি আমি করতাম তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নিতাম, এই ধরনের চর্চা কিন্তু আপনাকে আরও বেগবান এবং কর্মদক্ষ এবং পরিণত করে তুলবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে বাবা নিকোলা মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। তিনি বলেন, ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিওতে গুয়েরা বলেন, ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন। ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল। কারাকাস থেকে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদক সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মাদুরো পুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য তিনি। ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপৎ যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে জানা গেছে এ তথ্য। আজ সোমবার এক প্রতিবেদনে চ্যানেল 12 জানিয়েছে,
আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির আইডিএফ নিয়ে 4 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনার একটি অংশ এই পদ্ধতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করেছে যে ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।